আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকাল যমুনায় সন্ধ্যায় তিন বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার খান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। সন্ধ্যায় ডক্টর ইউনূসের আরো কিছু অ্যাপয়েন্টমেন্ট ছিল উপদেষ্টাদের সাথে, সেগুলো ক্যান্সেল করে এই তিনজনের সাথে বৈঠকটা অ্যারেঞ্জ করা হয় এবং এই সেনা প্রধানই মূলত আর দুইজনকে নিয়ে যমুনায় যান। এবং যেহেতু ডক্টর খলিলও ইনভলভ অ্যান্ড হি রিসিভ দ্য সেম মেসেজ, সেই জন্য তারা ডক্টর খলিলকেও এই বৈঠকে থাকবার জন্য অনুরোধ করেন। আদারওয়াইজ সেনাবাহিনীর সাথে ডক্টর খলিলের সম্পর্কটা খুব একটা উষ্ণ না এবং তারা নর্মাল পরিস্থিতিতে এইসব মিটিং এ সাধারণত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে রাখেন না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমেরিকার থেকে কি বার্তা আমাদের সেনা প্রধানের কাছে এসেছে। খুব স্পষ্টভাবে বাংলাদেশের ব্যাপারে আমেরিকার যে বর্তমান অবস্থান, আমি কালকেও বলেছি যে পল কাপুর সম্প্রতি জয়েন করেছেন, ট্রাম্প প্রশাসন তার রেজিম চেঞ্জের কূটনীতি থেকে সরে এসেছেন। সো বাংলাদেশে আমেরিকা আর ডক্টর ইউনূসের প্রশাসনকে চাইছেন না। ষড়যন্ত্রের মাধ্যমে মার্কিন পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনার রেজিমকে ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে যে ইউনূস রেজিমকে আনা হয়েছিল, সেই ইউনূস রেজিমকে স্পষ্টভাবে আর চাইছেন না মার্কিন প্রশাসন। এই সংবাদটি গতকাল তারা সেনা প্রধান ট্রেসি অ্যান জ্যাকবসন এবং ডক্টর খলিলকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এই খবরটি দেওয়ার জন্যই জেনারেল ওয়াকার খান তার আর দুই বাহিনী প্রধানকে নিয়ে যমুনায় গিয়েছিলেন এবং সেখানে ডক্টর ইউনূসকে এটি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ হলো যে ডক্টর ইউনূসের বাংলাদেশে থাকার দিন শেষ হয়ে গেছে। আমি গতকালও বলেছি যে ক্ষণ গণনা শুরু হয়ে গেছে, সে চলে যাবে। তিনি চলে গেলে কি আর্মি টেক ওভার করবে? জেনারেল ওয়াকারের সেই সক্ষমতা নেই, সুতরাং মার্শাল্লাহ আসার কোনো সম্ভাবনা নেই। হি হ্যাজ প্রুভেন দ্যাট এবং তিনি কালকে তিনবার বলেছেন ডক্টর ইউনূসকে, স্যার আই এম আন্ডার প্রেশার প্রেশার প্রেশার, এবং তার উপরে ভীষণভাবে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে যেন বাংলাদেশে ডক্টর ইউনূসকে সরিয়ে পরবর্তীতে, যেটি আমার ধারণা যে ডক্টর ইউনূস চলে গেলে সম্ভবত একটি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে, এই জায়গাটুকু আমি আমার অনুমান থেকে বলছি। তো এই জায়গায় ডক্টর জেনারেল ওয়াকার খান, ডক্টর ইউনূস চলে যাবে কিন্তু জেনারেল ওয়াকার, আপনারা জানেন যে তার ভেতরে একটা জামাতি আছে, তিনি জামাতের একজন নিবেদিত সদস্য বা এখন বলা যায় যে একেবারে ক্যাডার পর্যায়ের লোক। সো কালকের মিটিং এ আপনারা যদি দেখেন জেনারেল ওয়াকারের বডি ল্যাঙ্গুয়েজ, তার মুখের ছবিটা যদি দেখেন, যে তিনি আসলে খুব ভালো নেই। কালকে আরো একটা কথা বলা হয়েছে যে আপনারা জানেন যে ভারত তার কিছু সামরিক মহড়ার কারণে এই আরব সাগর, বঙ্গোপসাগর, নর্থ ইস্ট ইন্ডিয়া, এই একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে নোটাম জারি করেছে, অর্থাৎ সেই আকাশপথ ওই সময়টা বন্ধ থাকবে। এই আকাশপথ বন্ধ থাকার সময় বাংলাদেশের করণীয় কি হবে, এটাও এই বাহিনী প্রধানরা ডক্টর ইউনূসের কাছে জানতে চেয়েছেন। ডক্টর ইউনূসকে আরো বলা হয়েছে যে তার বিভিন্ন বক্তব্যে তিনি যেভাবে ভারতকে হোস্টাইল করেছেন, নর্থ ইস্ট নিয়ে যেসব কথা বলেছেন, তাতে ভারতকে তিনি শত্রু বানিয়েছেন। তো সেই সময়ে এই এবং বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতানৈক্য সৃষ্টি হয়েছে, একে অন্যের সাথে যে বিরোধিতা চলছে, এই অবস্থায় করণীয় কি সে ব্যাপারেও জেনারেল ওয়াকার ডক্টর ইউনূসের কাছে নির্দেশনা চেয়েছেন। এই ছিল গতকালকের বৈঠক। প্রেস রিলিজের মিথ্যাচার এড়িয়ে আমি আপনাদের সত্য কথাটা বললাম। দুই একটা তথ্য আমি প্রতিশ্রুতিবদ্ধ বলে আপনাদের জানাতে পারলাম না, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা জানেন যে সবসময় কিছু ন্যাশনাল সিক্রেট থাকে, কিছু ইন্টারন্যাশনাল সিক্রেট থাকে, যেগুলো জানলেও বলা যায় না। আমার মনে হচ্ছে বলা উচিত না, কিন্তু আমি গতকালও বলেছি, আজও বলছি যে বুদ্ধিমানের জন্য
ইশারাই যথেষ্ট। ডক্টর ইউনূস চলে যাবেন এবং বাংলাদেশ আশা করা যাচ্ছে যে একটি গণতন্ত্রের পথে যাবেন, এবং এই যে গৃহযুদ্ধ, জামাতের দুঃশাসন, বিএনপি ক্ষমতায় চলে এলো, এই জায়গাগুলো ইজি হয়ে আমরা আশা করি যে আগামীতে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার বাংলাদেশে গঠিত হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। আমরা পালা যাইতে দিব না ইউনূসকে, আমরা চাই না সে পালাক, সে থাকুক। আগে বলতাম যে শালা যায় না কেন, এই শালা বুইড়া খাটাস যায় না কেন, এগুলো ভাবতাম। থাকতে হবে, কারণ পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। কারণ বাংলাদেশের জনগণকে বহুত চালাইছে, বাংলাদেশের মানুষকে বহুত চালাইছে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে। এর পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। আপনি 32 নম্বর বাড়ি ভেঙে আপনি চলে যাবেন, আপনার 14 তালা ইউনূস টাওয়ার নিয়ে আমরা যাইতে দিব? বাংলাদেশের জনগণ যাইতে দিবে? আপনি 32 নম্বর ভাঙবেন আর ডক্টর ইউনূসের চিটাঙ্গের বাড়ি থাকবে? এটা আপনি আশা করেন কেন ভাই? এটা জিয়া করিম ভাই যদি এসে বলে যে ভাই আমরা আওয়ামী লীগ করি, আমরা মাফ করে দিছি, ভাই 32 নম্বর আওয়ামী লীগের সম্পত্তি না, ওইটা এখন আওয়ামী লীগের সম্পত্তি না, জনগণের সম্পত্তি। জনগণ না চাইলে আপনি শেখ হাসিনা বললেও মানুষ মানবে না। আওয়ামী লীগের কর্মীর কথা বাদ দিলাম, কারণ তাদের যদি শেখ হাসিনা অনুরোধ করে বাবা রে তোরা মাইনে নিয়ে আমরা আবার ফিরে আসছি, জনগণের কাজ করি, যেহেতু তার নাম অপর নাম, শেখ হাসিনার নাম নীলকণ্ঠী পাখি, তিনি মানে জনগণ হয়তো হয়তো আমি জানি আওয়ামী লীগের কর্মীরা মানবে না, তারপর ধরে নিলাম তারা দাঁতে দাঁতে কামড় দিয়ে মেনে নিবে, আমরা মানবো ভাই, কারণ আমরা তো আওয়ামী লীগ করি না, আমরা মানবো না। সাইফুল বাতেন টিটু যে জুলাই সন্ত্রাসের আন্দোলনে মৌন সমর্থন দিয়েছিলেন, সরাসরি না, সেই সাইফুল বাতেন টিটু কি বলেছে যে 32 নম্বর ভাঙার প্রতিশোধ নিতে হবে ফরিদ ভাই। সাইফুল বাতেন তো আওয়ামী লীগ করে না, আমি এই কথা বলি নাই, বরং সেই বলেছে যে 32 নম্বর প্রতিশোধ আমাকে নিতে হবে। সেই জন্য সে বোকাল হয়েছে। সে তো হলেও সে আছে মাদ্রাসায় ছাত্রদের নিয়ে গবেষণা করে, বই লেখে, উপন্যাস লেখে, সে রাজনীতি নিয়ে খুব কম কথা বলতো। কিন্তু সেও কেন আসছে বলতে, ওই যে 32 নম্বর আপনার ব্যক্তিগত সম্পত্তি না, তো শেখ হাসিনার সম্পত্তি, ওই দাদার বাড়ি গোপালগঞ্জের সম্পত্তি হয়তো শেখ হাসিনা হইতে পারে, কিন্তু 32 নম্বর তো বঙ্গবন্ধু তো জিয়া ভাই রাখা না। ওই তারপরে ওই যে বঙ্গবন্ধুর যে কবর, এটা তো শুধু শেখ হাসিনার বাবার কবর না, আমাদের বাংলাদেশ স্রষ্টা, বাংলাদেশের নামের একটা দেশের স্রষ্টার কবর। আমারও তো কিছু অধিকার আছে ওইখানে, আমি সে কেন কথা বলি? আপনি 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 কেন কথা বলতে? জিয়া করিম ভাই বুঝলাম আওয়ামী লীগের ঘরনার লোক, আপনিও তো আওয়ামী লীগ করেন, আমিও করি, আমরা কেন বলি? মুক্তিযুদ্ধের দায় থেকে আমি কি বলেছি? আমাকে অনেকে বলেছে, কালকে আমাকে একজন বলেছে আপনার অসুস্থ মানুষ, এগুলো বাদ দেন, আওয়ামী লীগ আপনার মনে রাখবেন। এর আগে বলেছে এগুলো, আমি ভাই আমি তো আওয়ামী লীগ আমার মনে রাখবে, জিয়া ভাই করিম ভাই মনে রাখবে, এই জন্য কি আমরা কথা বলি? বা আমি জিয়া করিম, কারণ আপনি দেখেন এই দেশে প্রতিদিন আমার সবচেয়ে দুঃখের কথা যে বাংলাদেশে এই মুহূর্তে 71 এর ভয়াবহ পরিস্থিতি চলতেছে। এটা আমি আগে আওয়ামী লীগের লোকদের বুঝাইতে পারিনি, এখন তারা, আগে তো শুধু হিন্দুদের, সংখ্যালঘুদের নির্যাতন করতো। আপনি জানেন প্রতিদিন কতজন নারী ধর্ষিত হচ্ছে? এই দেশে বিচার না, আইনা মানে কি, আদালত কাজ করে না মানে কি, যা ইচ্ছা তাই করতেছে। পুরো বাংলাদেশটা এখন গুন্ডারাজ। তো ডক্টর ইউনূসকে আমরা পালিয়ে যেতে দিব? দোয়া করেন, ওই জামাতের নেতার মতো আমি বলি যে দোয়া করতেছি ইউনূস থাকে যাক, কারণ বাংলাদেশের জনগণের সাথে তার হিসাব নিকাশ আছে। শেখ হাসিনার সাথে কি হিসাব নিকাশ আছে আমি জানি না, জিয়া করিম ভাই বাংলাদেশের জনগণের সাথে তার হিসাব নিকাশ আছে ভাই। আপনি এই স্বাধীন বাংলাদেশটাকে একেবারে পুরা পাকিস্তানের হাতে তুলে দিয়ে গেলেন। 30 লক্ষ মানুষ এখানে জীবন দিছে, অগণিত নারী ধর্ষণ হয়েছে। আবারও বলতেছি 2.5 লাখ বলবেন না প্লিজ, আমি আগে 2.5 লাখ বলতাম, 3 লাখ বলতাম, 4 লাখও বলতাম ভাই। যেখানে 30 লক্ষ মানুষ মারা গেছে, ধর্ষিত হয়েছে মাত্র 2.5 লাখ, এটা আপনি বিশ্বাস করেন? আরে ভাই বাংলাদেশে তো এই 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 কয়েক মাসে তো বাংলাদেশে 10 লাখ নারী ধর্ষিত হয়ে গেছে, যুদ্ধের সময় না তো, আর তখন তো যুদ্ধ হয়েছিল। আপনি মাত্র 2.5 লাখ নারী ধর্ষিত হয়েছে? আরে ভাই বলৎকারিত হয়েছে 10 লাখ লোক বাংলাদেশে এই 71 সালে, মানে পুরুষ বলৎকার হয়েছে। এগুলো বললে অনেকে বলবে নতুন ইতিহাস নিয়ে আসছে। যে আমরা নতুন ইতিহাস বলার জন্য তো আমরা আছি, নতুন ইতিহাস না, আমরা গবেষণা করে তথ্যভিত্তিক কথা বলি। ডক্টর ইউনূসকে আমরা পালিয়ে যেতে দেবো না। এই ভোট মোট যা বলেন এগুলো আমার কোনো আগ্রহই নেই। এই ভোটকে জনগণ 5 পয়সার দাম দেয় না। বাংলাদেশের জনগণ যেমন জানে ইউনূস একদিন চলে যাবে, তেমনি জানে এই ভোটের কোনো ভ্যালু নাই। আপনি যে 4টা লিখেছেন, আর আমার মতো একজন সচেতন লোকই জানি না ওখানে কি লেখা আছে। বাংলাদেশের সেনাবাহিনী এই হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালায়, তার মানেটা কি দাঁড়ালো? ডক্টর ইউনূস প্রচার চালায়। ডক্টর ইউনূস কে এই দেশের প্রেসিডেন্ট হইতে চায়? ওয়াকার কে এই দেশের প্রধানমন্ত্রী? তারা কেন প্রচার চালাবে? প্রচার তো আমি চালাবো, আপনি চালাবেন, পক্ষে বা বিপক্ষে। সেনাবাহিনী কেন প্রচার চালায়? সেনাবাহিনী কেন? আর যে জিয়া ভাই যেটা বলছেন যে পর্যবেক্ষক পাঠাচ্ছে না, পাঠাইলেই কি ধরেন পর্যবেক্ষক পাঠাইলো, তাতে আমার কি যায় আসে, আপনার কি যায় আসে? যেখানে বাংলাদেশের 50% মানুষের ভোটাধিকার নাই, তাদের নেতাদের প্রতিনিধিত্ব করার সুযোগ নাই, স্বতন্ত্র আপনি ইলেকশন করতে দিবেন না, সেই ভোটকে আমাদের মানতে হবে। আমরা থোড়াই কেয়ার করি। ইউনূস তো আসছে দেশকে ধ্বংস করার জন্য, এখন তো হবে। সে যতদিন এই চেয়ারটা থাকবে, এই দেশটাকে প্রতিদিন সে 100 ফিট করে নিচে ডাবাবে, মাটির নিচে নিবে। সে তো পণ করে আসছে ভাই। জমি আপনার বাপের, আপনার দাদার, আপনার নানার, আপনার খালুর, আপনার খালার, আপনার মায়ের। ওইখানে যদি আমি যাই বসি, ওইখানে আমি কি করব ভাই?
ওটা তো আমার না, তাই আমি যা ইচ্ছা তাই করবো। তো ডক্টর ইউনূস তো এই দেশের নাগরিক কিনা ভাই, সেই দেশের পাসপোর্ট নিচে নামলেই কি, তারপরেও দেখবেন চাপাবাজেরা, এই জামাতি হেফাজতে ইউনূসের দালালেরা, এমনকি কিছু চিঙ্কু মিঙ্কু বামও আছে, ইউনূসের সমালোচনা করলে কলিজা ফেটে যায়। মনি সিং এর সমালোচনা করলে কলিজা ফাটে না, কমিউনিস্ট পার্টির সভাপতির সমালোচনা করলে তাতে কলিজা ফাটে না, ইউনূসের সমালোচনা করলে কলিজা চৌচির হয়ে যায়। বুঝতে পারছেন? এমন বাম আমি দেখেছি। আর জামাতিরা মনে হয় কি, তারপর আমি রিয়েল ইউনূসের আচ্ছা ইউনূসের আমি গোষ্ঠী মারবো, 14 গোষ্ঠী ওর উদ্ধার করবো। এতে জামাতের কি, জামাতের দলের লোক সে কি জামাত করে না? তার লাগে কেন? তার দালমে কুচ কালা হয়, দালমে কুচ কালা হয়। আপনি যেটা বলেছেন বাংলাদেশের অর্থনীতি, আমি তো আপনার চ্যানেলও বলেছি যে উগান্ডার এখন ভিসা দেয় না। আপনি বিশ্বাস না হয় এখনই আপনি বাংলাদেশের সিটিজেনদের বলেন যে উগান্ডায় যাবে, তাদের বলেন যে অনলাইনে ভিসা করতে দিবে না, ওটা বন্ধ করে দিছে। তো উগান্ডায় যে দেশে ভিসা দেয় না, যেটা জিয়া করিম ভাই বললেন যে আমরা আগে শ্রীলঙ্কাকে টাকা দিয়েছি, সুদানকে বা অন্যান্য আফ্রিকার মহাদেশের মানুষকে আমরা দেশকে আমরা ঋণ দিয়েছি, এমনকি পাকিস্তানে পেয়ার পাকিস্তানের আব্বা ইমরান যখন ক্ষমতায় ছিল তখন সংসদে বলছে হামে পাকিস্তান বানাতো। সেই বাংলাদেশে এখন নেপালের অত্যন্ত ভদ্র মানুষ এবং খুবই গ্রহণযোগ্য মানুষ, তার নাম হচ্ছে কার্কি, যিনি নারী বিচারপতি ছিলেন, তিনি কি বলেছেন যে আমরা, উনি এটা বলেন নাই যে আমরা বাংলাদেশ হবো না, না বলেন যে ভাই একটু বোধহয় একটু অন্য করে বলছেন, উনি বলছেন আমরা বাংলাদেশ হতে দেবো না। মানে কত প্রেশার দিয়ে বলেছে যে আমরা বাংলাদেশ তো হবোই না, হতে দেব না। তাহলে এর চাইতে আর জুতা পেটা আপনি কি চান? যেই দেশে এই মুহূর্তে পাসপোর্ট সর্বনিম্নে, মানে আমি এতই নিম্নে যে আপনার পাকিস্তানের চেয়েও নিচে বাংলাদেশের পাসপোর্ট, ক্যান ইউ ইমাজিন? মানে কি পর্যায়ে চলে গেছে বাংলাদেশ। তারপরে এই দেশের মানুষের লজ্জা নাই, মানে যারা ইউনূসের দালালি করে, যারা এই সরকারের দালালি করে। আর পাকিস্তানপন্থী যারা, মনে করেন ওই যে গল্পটা শুনছেন না, যে একজন নারী তার সন্তানকে 2 জন দাবি করছে, পরে একজন যখন বললো যে এটা কেটে অর্ধেক করে দেই, তখন আপন মা কি বললো যে না 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 ওরাই দিয়ে দাও, কারণ তার বুকে দরদ আছে যে সন্তানটা বেঁচে থাকুক। কিন্তু এরা তো সৎ না, এই দেশটাকে টুকরো করলে এতে কিছু যায় আসে না, আমাদের যায় আসে। ওই পাকিস্তান বন্দীদের, হেফাজতে পাকিস্তান বলেন, চরমোনাই বলেন, নিজাম ইসলাম বলেন, জামাত বলেন, এই দেশটা যদি ভেঙে টুকরা হয়ে যায় তাদের কিছু যায় আসে না। তারা তো এটি চায় যে এই দেশের যত ক্ষতি হোক, তাহলেই তো তারা বলতে পারবে যে 71 ভুল ছিল, বঙ্গবন্ধুর স্বাধীনতার মুক্তির কথা বলা ভুল ছিল, 7 মাসের ভাষণ তারা পাঠ্য বই থেকে বাদ দিছে, তখন বলবে এই যে দেখো এই জন্যই বাদ দিছে, এগুলো বলতে পারবে। তো এটা তো তারা চাইবে দেশ ক্ষতি, কিন্তু আমরা তো চাইবো দেশটা টিকে থাকুক। এমন কি আমরা চাই যে আমাদের বের করে দেখ দেশ থেকে, আমাদের ক্ষমতায় না আসতে দেখ, তবু দেশের মানুষ ভালো থাকুক। তা কি হতে পেরেছে? পারে নাই। দেশে গার্মেন্টসের চাকরি নাই। আপনি বললেন যে, আপনি বলছেন ইউরোপীয় ইউনিয়ন না, ওটা তো মক্কা বহু দূর ভাই, দিল্লি দূর অনুস্থ। এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যদি আমাদের শুধু খাদ্যটা বন্ধ করে দেয়, এই দেশের মানুষ কোথায় যাবে? আজকে একজন আমাকে প্রশ্ন করেছে আমি কোন দেশের নাগরিক, আমি নাকি বাংলাদেশের কথা বলি না। আরে ভাই আমি সারাদিনই তো বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের মানুষ না খায় মরবে এই চিন্তায় আমি অস্থির। বাংলাদেশের মানুষ, আর ভাই আমার আত্মীয় স্বজন তো আছে, আমি আন্ডারগ্রাউন্ড আছি, না খায় মারা যাবো সবাই। এই মানুষগুলো না খায় মানে কি টাকা দিয়ে আপনি বাঁচাইতে পারবেন না বাংলাদেশকে? টাকা দিয়ে সৌদি আরব থেকে টাকা এনে বাঁচাবে, আমি জাকাতাই না জামাতের কথায়। আরে ভাই ইসলামী ব্যাংক থাকবে, টাকা দিয়ে তো আপনি জিনিস পাবেন না। দেশে যখন দুর্ভিক্ষ লাগে টাকা দিয়ে জিনিস পাওয়া যায়, জিনিসই তো থাকবে না। ভারত ফুটছেন বন্ধ করে দিবে, এমন একটা সময় সম্ভাবনা আছে। আপনি ইউরোপের কথা বাদ দেন, আমি আপনার চ্যানেলও বলেছি যে আমেরিকা বাংলাদেশের বিরোধিতা করলে মানুষ না খায় মরবে না, সৌদি আরব কুয়েত কাতার বিরোধিতা করলে বাংলাদেশের না খায় মানুষ মরবে না, এমনকি ইনক্লুডিং ইউরোপও যদি আমাদের বিরোধিতা চলে আমরা না খাই মরবো না। কিন্তু ভারত যদি আমাদের পেছনে লেগে যায় আমরা কিন্তু না খেয়ে মারা যাবো, না খেয়ে মারা যাবো। কেউ আপনি এমনকি আমেরিকার যদি 20টাও ঘাটিয়ে দেশে হয়, সৈন্য আসবে, খাদ্য কিন্তু আসবে না। আপনি আমেরিকা এখানে খাদ্য এনে বাংলাদেশ পালবেন 17 কোটি মানুষ, তাহলে গাজার 10 লাখ লোক বাঁচে না কেন? গাজার 10 লাখ লোক বাঁচে কেন? আজকে একটা তথ্য দেখুন, যেখানে বাংলাদেশের আমাদের পাসপোর্ট ঠেকায় দেয়, আমাদের সন্তানদের জন্ম নিবন্ধনের কাগজ ঠেকায় দেয়, আজকে বাংলাদেশে 70,000 রোহিঙ্গার পাসপোর্ট দিতেছে ইউনূস সরকার। বাংলাদেশি পাসপোর্ট দিতেছে রোহিঙ্গাদের। এই দেশ এই লোকটাকে এরা চাপা মেরেছে। এই আমার ভাবির পোলা সার্ভিস মলম বলেছিল, আর ওই যে কি আমার ভাবির পোলা কালা বোধ কালা পাড়া, দলা পাড়া, নীল পাড়া, রিল পাড়া, এরা লিখছিল যে ইউনূস ম্যাজিক, ইউনূস ম্যাজিক, ইউনূস ম্যাজিকে নাকি 1,80,000 বার্মায় চলে যাবে। আরে গাধার বাচ্চা গাধা, এই যে দেখ তোর বাপ ইউনূস ওই যে 70,000 রোহিঙ্গারে বাংলাদেশি পাসপোর্ট দিয়েছে, এগুলাকে আপনি বার্মা পাঠাইতে পারবেন? এই যে যে ভণ্ডামি, এরপরও যদি জনগণ সচেতন না হলে আমাদের কি করার আছে? আসলে জেনে বুঝে যদি তারা বিষ পান করে আমরা ঠেকাইতে পারবো না। কিন্তু আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, মুক্তিযুদ্ধকে ধারণ করি, বঙ্গবন্ধুকে ধারণ করি, বাংলাদেশের পতাকাকে ধারণ করি, বাংলাদেশের মানচিত্রে বিশ্বাস করি, আমাদের ভাই কথা বলতেই হবে, মাঠে থাকতে হবে, এছাড়া আমাদের বিকল্প নেই। আমাদের দেশকে আমাদের রক্ষা করতে হবে। আমাদের দেশে রোহিঙ্গা স্থান বানানো যাবে না। 70,000 রোহিঙ্গাকে এই সরকার কোন আইনে দিল? কোর্টে কেন কেউ কেস করলো না?
সো এমনকি সৌদি আরব, কুয়েত, মিডল ইস্টের রাষ্ট্রদূতদের সামনে গিয়ে দাঁত কেলায় ছবি তুলে আবার সেটা দেখাইতেছে। এরা আমেরিকার কি চুক্তি আপনাকে জানাবে না, এরা ইউরোপে কি চুক্তি করে আপনাকে জানাবে না, কিন্তু দাঁত কেলায় রোহিঙ্গা তো 70,000 পাসপোর্ট দিবে, সেটা দাঁত কেলায় আবার ছবি দেয়। একটা মানুষ কোর্টে গেল না কেন? তার মানে বাংলাদেশ কোনো আইন না, আমার তো অধিকার আছে। আপনি কিভাবে রোহিঙ্গা, আমার বাচ্চার এখন পর্যন্ত জন্ম নিবন্ধন আপনি জানেন? আপনি বোধহয় আপনাকে জানিয়েছি, আমার 2-3 জনকে জানিয়েছি, আমার বাচ্চা জন্ম নিবন্ধন কাগজটা আমাকে দেয় না, করতে দেয় না। আর আপনি 70,000 রোহিঙ্গার আপনি পাসপোর্ট দিলেন। এটা কোন দেশে বাস করি আমরা? আমার ভাবির পোলারা এখন কোথায়, যারা বলছিল ইউনুস ম্যাজিকের রোহিঙ্গারা বিদেশে ফেরত যাবে? আর এই সেই রোহিঙ্গা, যে রোহিঙ্গারা সারাদিন বাংলাদেশ বিরোধিতা করে, শেখ হাসিনাকে গালি দেয়, মুক্তিযুদ্ধকে গালি দেয়, যারা কন্ডমের ভিতরে লবণ রাখে, বলে কন্ডম ব্যবহার করা হারাম, এই সেই রোহিঙ্গা। জি, এই একান্ত বৈঠকে যে 22 মিনিটের একান্ত বৈঠক হয়েছিল, সেখানে ডক্টর ইউনূস একটা কথা তারেককে বলেছিলেন যে, আপনারা জানেন যে ডক্টর ইউনূস কয়েকদিন আগেই বলছিলেন যে নতুনরা নতুন সরকারে যাবে, মানে এনসিপির যে নতুন কিছু নেতা আছে এরা নতুন সরকারের মন্ত্রী হবে, এরকম একটা কথা বলেছিলেন। এবং এই কথাটার পরে কিন্তু রাজনীতিতে একটা তীব্র প্রতিক্রিয়া হয়েছিল যে এনসিপির এরা কিভাবে মন্ত্রী হবে, এদের তো সরকারে যাওয়াটাই অনিশ্চিত। তো সেই ব্যাপারটা একটু ব্যাখ্যা করেছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তারেক রহমানকে বলেছেন যে এটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, এটা আসলে তার স্লিপ অফ টাং ছিল। তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে নতুন যে সরকারটা গঠিত হবে, যারাই করুক, তিনি আশা করেন যে সেখানে এই তরুণদেরও মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করা হবে। এবং তিনি তারেক রহমানকে অনুরোধ করেন যদি এই তরুণরা নির্বাচিত হয়ে আসে তাহলে 6টি মন্ত্রণালয়ে যেন তাদের দায়িত্ব দেওয়া হয়, মানে 6 জনকে মন্ত্রী করা হয়, সোজা কথা। তার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় আছে, সংস্কৃতি মন্ত্রণালয় আছে, ক্রীড়া মন্ত্রণালয় আছে, আর 3টা, এরকম মোট 6টা মন্ত্রণালয় আছে। এখন কথা হলো যে, এবং এটা ওনার যুক্তি হলো যে এই নতুনদের যদি মন্ত্রী পরিষদে যুক্ত করা হয় তাহলে সরকারও, মানে বলা যাবে যে এটা প্রচলিত সেই পুরনো আমলের না, তারা নতুন ভয়েস অ্যাড করতেছে মন্ত্রী পরিষদে। এবং ডক্টর ইউনূস তারেক রহমানকে একটা জিনিস খুব ক্লিয়ার করেছেন যে তিনি এই নির্বাচনের পরে আর কোনো দায়িত্বে থাকতে চান না, তিনি চলে যাবেন। এবং তিনি মনে করেন যে এই 6 জন তরুণকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে তাদের মধ্য দিয়েই ডক্টর ইউনূস থেকে যাবেন। তো স্বভাবতই মানে প্রশ্ন যেটা, সেটা হলো যে এই 6 জন কিভাবে নির্বাচিত হবে, এটা ডক্টর ইউনূস কেন ভাবছেন বা কিভাবে নিশ্চিত হচ্ছেন? তো এই যে এই 6 জন যে নির্বাচিত হবেন, এর দ্বারাই কিন্তু আমরা একটা ভবিষ্যতের পাতানো নির্বাচনের ইন্ডিকেশন পাই। যাই হোক, তারেক রহমান 8:30টার দিকে চলে গেছেন, 8:26-এ 5 জন উপদেষ্টা গিয়েছিলেন যমুনায় তারেক রহমানের সাথে মিটিং করতে, কিন্তু তারেক রহমান এগ্রি করেননি। পরে তিনি ডিনার করেছেন, যেহেতু একটা ফ্যামিলি ইনভাইটেশনও ছিল, তারেক রহমানের পরিবার গিয়েছিল, আবার ডক্টর ইউনূসের মেয়ে দিনা ইউনূসও ছিলেন। তো এই যেটা বলছিলাম যে নির্বাচনটা পাতানো হবে কিনা, এবং অনেকেই মনে করছেন যে এই আজকে একটু আগে ফোন পেলাম বাংলাদেশ থেকে, একজন ফোন করলো যে এখন বাংলাদেশে তারেক রহমানের যে স্ট্যাটাস, তাতে মনে হয় যে তিনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, মানে তিনি প্রাইম মিনিস্টার হতে যাবেন আর কি, এরকম একটা অবস্থা। তো যেটা আশঙ্কা করছে যে ডক্টর ইউনূস এবং এরা মিলে ডক্টর এই তারেক রহমানকে এমন একটা ধারণা দিচ্ছে যে সে তো প্রাইম মিনিস্টার হচ্ছেই। এবং এই বৈঠকে ডক্টর ইউনূস বলেছেন যে এখন আমার উপরে যে প্রেসার গুলো আমি দেখছি, আপনার উপরে কিন্তু এই সেম প্রেসার আসবে, তার মানে আপনি প্রাইম মিনিস্টার হতে যাচ্ছেন। আবার ওদিকে বলছেন 6টা মন্ত্রী ছাড়তে হবে। এই 6 জন আবার কারা? আমি ধারণা করি এনসিপি 6 জন, তারা জিতবেন, এটা আবার ডক্টর ইউনূস কিভাবে জানেন বা ধারণা করেন? সো এই জায়গা থেকেই মানে সন্দেহগুলোর উদ্রেক হয়। এবং আরো যে বিষয়টা হলো সেটা হলো যে জামাতে ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা চলছে। জামাত কিন্তু ঠিক করেছে যে 160 থেকে 170টা আসন তারা টার্গেট করেছে, যে সেই আসনগুলোতে তারা ফাইট করবে এবং তারা জিতবে। এবং এই ফাইটের জন্য তারা যে কৌশলগুলো ঠিক করেছে, এই কৌশলগুলো আমরা বিচ্ছিন্নভাবে এই একবার এটা শুনি, একবার ওইটা শুনি, কিন্তু আমরা যদি সবকিছু সামারাইজ করি তাহলে আমরা বেশ দেখতে পাই যে তারা, দেখেন এই যে এবার প্রবাসীদের ভোটার করা হয়েছে এবং তারা কয়েকটা দেশে, বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিজে
তারা এই মানে একদম খুব টার্গেটেড ওয়েতে তারা ভোটার বানিয়েছে, সেই ব্যালট পেপারে যে ঠিকানা ব্যবহার করেছে সেটাও তাদের নিয়ন্ত্রণে। অর্থাৎ এই সব দেশে এই যে ব্যালট পেপারে যে ভোট দেবে প্রবাসীরা, এই সব ভোট টোটাল জামাত কন্ট্রোল করতেছে। তার মানে এই যে শোনা যায় যে 5 লাখ নাকি ভোটার রয়েছে প্রবাসে, কিন্তু কেউ কেউ বলছে এই সংখ্যাটা অনেক বেশি। এবং এটা নিয়ে একটা লুকোচুরি চলতেছে, এবং এই জামাত এইভাবে প্রবাসীদের একটা বড় অংশের ভোট অলরেডি ম্যানিপুলেট করছে। তারা সেইভাবেই প্ল্যান করে ভোটার বানিয়েছে। 1 কোটির বেশি প্রবাসী আমরা বিদেশে আছি। আমি নিজেও এটা প্রয়োজন অনুভব করিনি, কিন্তু জামাত তাদের টার্গেট ভোটারদের নিয়ে ভোটার করে আবার সেই ব্যালট পেপার যেন তাদেরই ঠিকানা যায় সেই ব্যবস্থা পর্যন্ত করেছে। এবং এই টোটাল প্রক্রিয়ার সাথে বাংলাদেশের নির্বাচন কমিশনও জড়িত। কারণ নির্বাচন কমিশন যখন দেখে যে এক ঠিকানায় 100, 200, 300 ব্যালট পেপার যাচ্ছে, তখন তো তাদের সেখানে একটু সন্দেহ করা উচিত ছিল, কিন্তু তারা এটা করেনি। স্থানীয় দূতাবাসের দিকেও অনেকে অভিযোগের আঙ্গুল তুলছে। আরো একটা কৌশলের কথা আজকে শুনলাম যে জামাত যে 160 থেকে 170টা আসন টার্গেট করেছে, বাকি আসনগুলো তারা ছেড়ে দেবে এবং অধিকাংশ আসনই তারা ধারণা করে যে বিএনপি জিতবে বা অন্য দলের প্রার্থীরা জিতবে। এই 160 থেকে 70 আসনে এই যে 20 তারিখের পরে যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে, তখন তারা কি করবে, এই যে টার্গেটেড সিট এইখানে তারা ব্যাপক রকমের গন্ডগোল শুরু করে দিবে। এবং তারা প্রত্যেক আসনে বিএনপি এবং প্রতিপক্ষের 40 থেকে 50 জন নেতার একটা তালিকা করেছে, এবং তারা ঠিক করেছে যে এইসব নেতাদের বিরুদ্ধে তারা মামলা দেবে, বিভিন্ন ধরনের মারামারি করবে বা বিভিন্ন ঘটনা ঘটায় এইসব নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দেবে এবং তাদের অনেককে গ্রেপ্তার করাবে অথবা দৌড়ের উপর রাখবে। যখন দেখা যাবে যে একটা দলের বড় বড় নেতারা মামলা খাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, তখন সেই মেসেজটা কিন্তু অন্যদের মধ্যেও ছড়িয়ে যাবে। তো জামাত এই কারণে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশ, সেনাবাহিনীর একটা অংশ, এই সব মিলে তারা এই প্ল্যানটা করেছে। সুতরাং 20 তারিখের পরে দেখবেন যে এই 160-70টা আসনে জামাতের আচরণ কিন্তু টোটাল চেঞ্জ হয়ে গেছে, এবং তারা প্রতিপক্ষের বিরুদ্ধে মানে একদম ঝাঁপায় পড়বে এবং তাদের আইনি ভাবে হয়রানি করে এলাকা ছাড়া পর্যন্ত করার চেষ্টা করবে। সো এইভাবে তাদের কাছে এবার সিম্পল মেজরিটি চাই তাদের টার্গেট। এছাড়া তো অন্যান্য বিষয়গুলো আপনারা জানেনই, তারা নারীদের কিভাবে টার্গেট করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি নারীদের কাছে কোরআন শরীফ নিয়ে যাচ্ছে, নারীদের কাছে ধর্মের কথা বলছে, নারীদের এনআইডির ছবি তুলতেছে, আবার সামগ্রিকভাবে তারা ধর্মের অপব্যবহার করছে। ধর্মকে নির্বাচনে ব্যবহার করার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে আমাদের নির্বাচনী আচরণ বিধিতে, কিন্তু এগুলো তারা মানছে না। এর বাইরে যারা আওয়ামী লীগের ভোটারদের টার্গেট করেছে, নানা রকমের প্রলোভন, ভয় ভীতি দেখাচ্ছে এবং তারা প্রয়োজনের টাকা পয়সা খরচ করছে যার যা লাগে, মানে নির্বাচনী আচরণ বিধির সবকিছু তারা অমান্য করছেন বলা যায়। এবং তারা এইভাবে ক্ষমতাটা দখল করতে চাচ্ছে, এবং তারা বিএনপি, তারেক রহমান সবাইকে তারাও একটা ধারণা দিচ্ছে যে বিএনপি তো ক্ষমতায় আসতেছে, কিন্তু তলে তলে জামাত ক্ষমতায় যাবার জন্য, নির্বাচনে জয়লাভ করার জন্য সবকিছু করছেন। এবং এখানে $1 মিলিয়ন প্রশ্নটা হলো যে ডক্টর ইউনূস কি চাইছেন। এবং আপনারা কয়েকদিন ধরে দেখছেন যে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান একদম চুপ, তিনি কোথাও নেই। তিনি আসলে কি চাইছেন? জামাত, ডক্টর ইউনূস, জেনারেল ওয়াকার খান, এই ত্রয়ী মিলে বাংলাদেশের আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন যদি সেটা অনুষ্ঠিত হয়, আমি আবারও বলছি এই নির্বাচন অনুষ্ঠিত না হবার সম্ভাবনা এখনো রয়েছে। এবং আজকেও আমাকে একজন ঢাকার থেকে বললেন যে বাংলাদেশে এমন একটা গুমট পরিস্থিতি বিরাজ করছে, তাতে সবাই ধারণা করছে যে কিছু না কিছু ভয়াবহ একটা ঘটতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। জামাত নির্বাচন নিয়ে ম্যাসিভ ইঞ্জিনিয়ারিং করছে এবং তার সাথে কারা কারা রয়েছে এটা আপনারা আরো টের পাবেন। আবার ওদিকে ডক্টর ইউনূস তারেক রহমানের সাথেও খেলছেন কিনা সেটিও দেখবার বিষয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। বেশ মজার কথা, খুব গর্বের কথা, প্রাউডের কথা বলেছেন। মানে ধরেন আমারও কেউ বললো খারাপ, তা খারাপ ও বলছে আমি খারাপ,
এরপরে যে করলেন এক কামড় শুনেন আর কামড় বের হয়ে গেল, এটা আপনার ওই মান বাড়বে এরকম বলে না মাঝে মধ্যে যে কিছু খারাপ দরকার আছে, মানে একটু হেডন না দেখাইলে হয় না, এরকম হেডন দেখানোর একটা চেষ্টা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্যতম যে লোকটি তিনি হচ্ছেন প্রেস সচিব শফিকুল আলম সাহেব। মানে বলে না যে বাইরে যে দুনিয়া যে যাই বলুক না বলুক, নিজের কানে না শুনলে কিসের মান সম্মানের বিষয়, সম্মান থাকলে কি আর না থাকলে, মানে যার সম্মান নাই সেই জায়গা থেকে। এর আগে একটা আলোচনা বলতেছিলাম না আপনাদেরকে যে সেই অন্তর্বর্তীকালীন সরকার তারা কারো কোনো কথা শুনবে না, যে হা ভোটে তারা ন্যাংটা হয়ে ক্যাম্পেইনে নামছে, এটাকে সবাই সমালোচনা করতেছে, সারা বিশ্বে যে এটা একটা সমালোচনায় কাণ্ড ঘটবে, যেটাকে কিচ্ছু যায় আসে না। এখন তারা অংশগ্রহণমূলক নির্বাচন করবে না, এটা বিশ্ব কেউ নাকি কিছু বলে না, এটা তাদের জন্য খুব এনজয়ের ব্যাপার, গর্বের ব্যাপার হতে গেছে। দেখুন কথাটা কি, যে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আন্তর্জাতিক কোনো চাপ নেই, কি আরাম। হ্যাঁ, প্রেস সচিব অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকারের উপর আন্তর্জাতিক কোনো চাপ নেই। হ্যাঁ, কেউ এসে আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়ার কথা বলছে না, কারণ আওয়ামী লীগ গুম, খুন ও ভয়ঙ্কর দমন নীতির মাধ্যমে দেশে একটি সন্ত্রাসী শাসন ব্যবস্থা কায়েম করেছিল, যা পুরো বিশ্বই জানে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। একদম বেশি দিন আগের কথা নয় ভাই, এই তো 24 সাল গেল, 24-এর নির্বাচনের আগে আওয়ামী লীগের ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, ইভেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ তৎকালীন প্রধানমন্ত্রী, এরা যে কথাগুলো বলতো এই কথাগুলো আমার ধারণা এই শফিকুল আলম সাহেব তিনি কপি করে বের করছে। তখন যখন আমরা বলতাম যে কি নির্বাচন হবে, বিএনপি নাই, জামাত নাই, এদেরকে বাদ দিয়ে একটা নির্বাচন, আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা সুন্দর করে সব কথা বলতো, না না আন্তর্জাতিক কমিউনিটি, আমরা ওদের সাংবাদিকরা মুখায় থাকতাম, বলে কিনা যে বিএনপি ছাড়া নির্বাচন ভালো হবে কিনা, আমেরিকার একটা স্টেটমেন্ট আসে কিনা, তারপর ধরেন জাতিসংঘের একটা বিবৃতি আসে কিনা, তো এরা সব তখন চুপ কিনে থাকতো। যখন মনে আছে আমেরিকার ডোনাল্ড বুশ সহ সব 24 ইলেকশনের পরে এসে বলছে সরকারের সাথে আমার কাজ করতে কোনো আপত্তি নেই। এখন সত্যি গরম চেয়ার, তো শীতের দিনে গরম চেয়ার তাদের ভালো, তখন মাথাটাও ওরকম গরম গরম থাকে। আওয়ামী লীগ বলছে 6 মাস পরে টের পাইছে না, আমাদের শফিকুল আলম সাহেব 6 মাস লাগবে না বোধ হয় টের পাইতে। তিনি ব্রাহ্মণবাড়ি এগুলো বলছে এই কথা। তিনি বলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করে তিনি বলেন এই কথাগুলো আওয়ামী লীগ বলতো, সেই যে কথাগুলো আওয়ামী লীগ 24 ইলেকশনের আগে অংশগ্রহণ নির্বাচনের প্রশ্ন তুলে কথা বলতো, কি ইউটিউব ও টিকটকে কিছু মানুষ বেশি ভিউ পাওয়ার জন্য বলে নির্বাচন হবে কিনা, এসব ভিত্তিহীন কথা, নির্বাচন ভালোভাবেই হবে ইনশাল্লাহ, এই নির্বাচন বানচাল করার কারো সাধ্য নেই। আরে ভাই বলি তো ভয় থেকে বলি, আপনাদের কথা শুনে বলি, আপনাদের বলি বলেন নির্বাচন হবে এই জন্য বলি, আর কিছু তো সারাউন্ডিং আছে দেশে, যুক্তি দিয়ে তুলে ধরে বলি নির্বাচনটা কি আসলে হবে, কনফিডেন্ট পাই না, আপনার এই কথার পরে আরো একটা বিশ্বাস পাই না। আর এই যে বলতেছে যে কি ভালোভাবে নির্বাচন হবে, এই নির্বাচন যে ভালোভাবে হবে না, এইটি বোঝার জ্ঞান ওনারা হারায় থাকলেও আমরা এখনো হারাইনি। ভালো থাকবেন, সুস্থ। যদি বাংলাদেশের 10,000 কিলোমিটার, সরি 10,000 একর যদি চলে যেত ভারতের মধ্যে, তাহলে বাংলাদেশে দেখতেন না তখন কি শুরু হয়ে যেত আন্দোলন। কেউ বসে দেখতো না, সিংকুমাম, মিঙ্কুমাম, মধ্যবাম, সদ্যবাম, বিএনপি, এমনকি আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের লোক একেবারে প্রতিবাদে মুখরে 10,000 একর চলে গেছে ভারতের মধ্যে, কিন্তু বাংলাদেশ নিয়ে এসেছে এটা নিয়ে একটু শব্দটি নাই। ঠিক যেমন আমরা এতদিন জানতাম যে ভারত আমাদের সব সুবিধা না দিয়ে উল্টো ভারত সব সুবিধা নিয়ে নিছে, কিন্তু ইউনূস সরকার, এই বট বাহিনীর জামাতের সরকার, ইউনূসের সরকার, এনজিওগ্রাম সরকার, আদম ব্যাপারীর সরকার ক্ষমতায় আসার পর জানলাম ভারত আমাদের সুবিধা দিয়েই গেছে। আমরা এও জানলাম যে দিল্লি থেকে কম টাকায়, মানে কম টাকা দিয়ে আমাদের মাল রপ্তানি করা হতো, কিন্তু আমরা কি জানি 25 বছরের গোলামী শক্তি, ভারত বাংলাদেশের সবকিছু খেয়ে ফেলেছে, বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে গেছে, এগুলো আমরা খুব জানি, আসল ঘটনা জানি না। তেমনি আর ওটা তো সাইপ্রাস, আবার করেছে কি তুরস্ক দখল করে রেখেছে 20% এরিয়া সাইপ্রাসের। যুক্তি কি জানেন? সেইখানে মুসলমান বাস করে। সাইপ্রাস কিন্তু মুসলমানদের বিরুদ্ধে এমন কিছু করে নাই, সাইপ্রাসে কিন্তু 20% মুসলমানের উপর নির্যাতন করে নাই, সেইখানে কিন্তু খোকন দাস, দীপু দাসের মতো মানুষ সংখ্যালঘুদের জ্বালিয়ে পুড়িয়ে দেয় নাই, দিয়েছিল কি দেয় নাই। তারপরে শুধু একটাই তার দলিল, এই তুরস্কের মহান ডিজিটাল খলিফা, ঠিক আছে,
মানে যে এই সেই তুরস্কের খলিফা যে এরদোগান যে ইসরায়েলের নেসেটে গিয়ে সে ভাষণ দিয়ে এসেছিল, তারপরও সে মহান খলিফা। এখনো তার সাথে যে প্রীতি, গভীর প্রীতি তুরস্কের সাথে ইসরায়েলের, এটা আপনাকে বুঝাইতে পারবো না। যেমন 25 বছর আগে আমি যখন বলেছিলাম সৌদি আরবের সাথে ইসরায়েলের গাইটে বিরতি আছে, আমার এলাকার লোক দৌড়াইছে, পিটাইছে, কাফের মুরতাদ বলছে, এখন কেমন লাগে?